দিল্লি ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত। আমরা গত 17ই মে 2025-এ কলকাতা থেকে দিল্লি পৌঁছে তার পরদিন দিল্লিতে কোথায় কোথায় ঘুরেছি তা দিল্লি ভ্রমণের প্রথম পর্বে বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করেছি। যারা ওই পর্বটি দেখেননি তাদের অনুরোধ করব উপরের আই বাটন বা নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ওই পর্বটি দেখে নেওয়ার জন্য। আজকের পর্বে থাকছে দ্বিতীয় দিনে আমরা কোন কোন স্পট ঘুরলাম, আর থাকছে কোথায় হোটেল নেবেন এবং সবচেয়ে কম খরচে একদিনে বা 1.5 দিনে কিভাবে দিল্লি ঘুরে দেখবেন তার দুর্দান্ত টিপস। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমরা এখন রয়েছি দিল্লির হুমায়ুন টুম্বে। দিল্লিতে যে বর্তমান ভারতের রাজধানী শুধু এই নয়, দিল্লিতে হাজার হাজার বছর ধরে বিভিন্ন রাজবংশ শাসন করে এসেছে। মহাভারতের সময়ও এখানে একটা বনাঞ্চল ছিল যার নাম ছিল খান্ডবপ্রস্থ। পরবর্তীকালে সেখানে পাণ্ডবদের জন্য একটি প্রাসাদ তৈরি করা হয়। ময়দানব সেই প্রাসাদ তৈরি করেছিলেন, সেই গল্প হয়তো আপনারা অনেকে জানেন। সেই প্রাসাদটির নাম দেওয়া হয় ইন্দ্রপ্রস্থ। এখানে কাছেই দিল্লিতে একটি মেট্রো স্টেশনও আছে ইন্দ্রপ্রস্থ নামে। তারপরে মহাভারতের পরে তোমর রাজারা এই দিল্লি অধিকার করেন। তারপরে 1186 খ্রিস্টাব্দে পৃথ্বীরাজ চৌহান এই দিল্লি দখল করেন। তারপর 1193 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি তিনি আফগানিস্তান থেকে ভারতে প্রবেশ করেন এবং দিল্লি অধিকার করেন পৃথ্বীরাজ চৌহানকে হারিয়ে। এবং পৃথ্বীরাজ চৌহানকে হারানোর পর তার এক অনুগত দাস কুতুবউদ্দিন আইবককে তিনি দিল্লির সিংহাসনে আসীন করেন এবং তিনি আফগানিস্তানে নিজে ফিরে যান। তখনই শুরু হয় দিল্লিতে সুলতানি রাজবংশ। 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে বাবর পরাজিত করার সাথে সাথে দিল্লিতে সুলতানি আমলের শেষ হয় এবং শুরু হয় মুঘল আমলের। 1556 সালে দ্বিতীয় মুঘল সম্রাট হুমায়ুনের মৃত্যুর পর তার স্ত্রী হাজি বেগম তার স্মৃতির উদ্দেশ্যে এই স্মৃতিসৌধটি নির্মাণ করান। এটি হলো দিল্লির জামা মসজিদ। লালকেল্লার খুব কাছেই অবস্থিত এই মসজিদটি দিল্লি তথা ভারতবর্ষের বৃহত্তম মসজিদ। একসাথে 1 লাখ লোক এখানে বসে নামাজ পড়তে পারেন। সম্রাট শাহজাহান যখন আগ্রা থেকে দিল্লিতে তার মুঘল রাজধানী স্থানান্তরিত করেন তখন এই মসজিদটি নির্মাণ করান। আমরা এখন রয়েছি দিল্লির লোদি গার্ডেন। এই দিল্লিতে বিভিন্ন যে মুঘল স্থাপত্য রয়েছে তার পাশে সুলতানি রাজবংশ দিল্লিতে শাসন করে গেছে বহু বছর ধরে। তো দিল্লিতে যে লোদি রাজবংশ আর তুগলক রাজবংশ, এদের কোনো স্থাপত্যকর্ম আমরা কিন্তু সারা দিল্লিতে দেখতে পাই না। কিন্তু এই লোদি গার্ডেন এবং তাতে অবস্থিত একটি সমাধিসৌধকে কেন্দ্র করে এটি একটি নিদর্শন রয়ে গেছে যেটা লোদি রাজবংশ। আমরা এটি দেখতে এখানে এসেছিলাম। বিশাল বড় এরিয়া আর প্রচুর গাছপালা এখানে রয়েছে। আমরা এখন লোদি গার্ডেন ছেড়ে আমরা এখন আমাদের নেক্সট যে জায়গা যাওয়ার সেখানে যাব, সেটা হচ্ছে অগ্রসেন কি বৌলি। লোদি গার্ডেনে যখন আপনারা আসতে চাইবেন এটি প্রতিদিন খোলা থাকে আর এর কোনো প্রবেশ মূল্য নেই। আমরা এখন যাচ্ছি অগ্রসেন কি বৌলি। বৌলি কথার অর্থ কুয়ো। দিল্লিতে জলের চাহিদা মেটানোর জন্য 14দশ শতকের রাজা অগ্রসেন এই বৌলি বা কুয়োর নির্মাণ করান। 5টি তল্লা বিশিষ্ট এই কুয়োটি দৈর্ঘ্যে 60 মিটার এবং প্রস্থে 15 মিটার। এটি প্রতিদিন খোলা থাকে এবং এর কোনো প্রবেশ মূল্য নেই। দিল্লির আরেকটি অন্যতম দর্শনীয় স্থান হল লোটাস টেম্পল। পৃথিবীর 8টি শহরে লোটাস টেম্পল আছে, দিল্লি তার মধ্যে হলো একটি। এটি লোটাস টেম্পল নামে বেশি জনপ্রিয় হলেও এর আসল নাম বাহাই হাউস অফ ওয়ারশিপ বা বাহাই উপাসনালয়।
দ্বিতীয় দিনের দিল্লি ভ্রমণ আমাদের শেষ হলো লোটাস টেম্পল দেখার মধ্যে দিয়ে। এবার আসি দিল্লি আসার আগে অতি প্রয়োজনীয় তথ্য, যেমন কোথায় থাকবেন, কম খরচে কিভাবে দিল্লি ঘুরবেন সেই প্রসঙ্গে। আমার মতে নিউ দিল্লি স্টেশন এরিয়া, করলবাগ অথবা পাহাড়গঞ্জে হোটেল নেওয়াই ভালো, কারণ এখানে হোটেলগুলির ভাড়া তুলনামূলকভাবে কম। আমরা যে হোটেলে ছিলাম সেটি ছিল পাহাড়গঞ্জে, যার নাম ছিল হোটেল ট্যুরিস্ট। এখানে রুমগুলো বেশ স্পেশিয়াস ছিল, আর রুম সার্ভিস, রেস্টুরেন্ট সার্ভিস সবই ভালো ছিল। এখানে আমাদের থেকে ডবল বেড এসি রুম ভাড়া নিয়েছিল 1800 টাকা পার ডে। তবে বলে রাখি, সিজনের সাথে সাথে কিন্তু এই রেট আপ ডাউন করে। এবার আসি একদিনে দিল্লি কি করে কম খরচে ঘুরে দেখবেন সেই প্রসঙ্গে। এর জন্য শুরুতেই আপনাদের যেতে হবে আপনাদের ফোনের গুগলে লিখতে হবে দিল্লি দর্শন। দিল্লি দর্শন বিভিন্ন ওয়েবসাইট আছে, যার মাধ্যমে আপনারা বাস বা পার্সোনাল গাড়ি বুক করতে পারেন। আমি যে ওয়েবসাইটটা থেকে বুক করেছিলাম সেটা হলো incredibleBharat.co.in। এখানে দেখুন একাধিক প্যাকেজ রয়েছে এবং কোন কোন জায়গায় এনারা ঘুরিয়ে দেখাবেন সেগুলো এখানে উল্লেখ রয়েছে। এছাড়াও যদি আপনারা পার্সোনাল গাড়ি করতে চান, 4 প্যাসেঞ্জারের জন্য 2000 টাকা এবং 6 প্যাসেঞ্জারের জন্য 3000 টাকা। এই নাম্বারে, নিচের দেওয়া নাম্বারে ফোন করে আপনাকে বুক করতে হবে গাড়ি। এরপর যদি আপনি বাস বুক করেন, সেই বাস আপনাকে কোন কোন জায়গা থেকে কখন কখন পিক করবে সেটা এখানে উল্লেখ রয়েছে। এবার আসি কী করে আপনারা বুক করবেন। বুক করার জন্য আপনি যে স্লটে বুক করতে চান, যে ফেয়ারে বুক করতে চান, সেই বুকটা ক্লিক করতে হবে। করার পর আপনার যা যা রেলেভেন্ট ডিটেলস এখানে ভরে দিতে হবে। ইমেল আইডিটা অবশ্যই দেবেন, এই ইমেলেই আপনার বাসের টিকিট যাবে। এবার এখানে পে নাওটায় ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনাকে মোবাইল এবং ইমেল অ্যাড্রেস দিতে বলবে। এখানে আমি মোবাইল নাম্বার দিয়ে দিলাম আর ইমেল অ্যাড্রেসও দিয়ে দিলাম। এরপর কন্টিনিউ করলে আপনাকে গুগল পে বা ফোনপে বা অন্যান্য অপশন দিয়েও আপনি পেমেন্ট করতে পারেন। এখানে আপনারা নিজেদের সুবিধা মতো পেমেন্ট গেটওয়ে দিয়ে পেমেন্ট করার পর আপনাদের মেলে এই যে বাস বুক করেছেন তার রিসিপ্ট চলে যাবে। আজকের পর্ব ভালো লেগে থাকলে একটা লাইক করে আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। আজকের পর্ব এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী পর্বে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।